শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। জুলাই ঘোষণাপত্রে অবসর শহীদ ও আহতদের স্বীকৃতি দিতে হবে বলছেন হাসানাত আব্দুল্লাহ। এরপর জানিয়ে দেব, দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে আমরা সরকারে যেতে চাই বলছেন আব্দুল মঈন খান। আরো জানিয়ে দেব, শিল্প কারখানা বাংলাদেশে স্থানান্তরের জন্য তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে পিলখানার ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে বলছেন ইসলামী আন্দোলন। এবং সর্বশেষ জানিয়ে দেব, কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। জুলাই ঘোষণাপত্রে অবশ্যই শহীদ ও আহতদের স্বীকৃতি দিতে হবে বলছেন হাসানাত আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের জুলাই ঘোষণাপত্রে অবশ্যই শহীদ ও আহতদের স্বীকৃতি দিতে হবে। হাসানাত আব্দুল্লাহ বলেন, 31শে ডিসেম্বর শহীদ মিনার থেকে প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণা হওয়ার কথা ছিল। যেহেতু সরকার দায়িত্ব নিয়েছে যে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এটির ঘোষণা করা হবে, তাই আমরা ঘোষণা করিনি। সেই জায়গা থেকে আমরা গণমানুষের আকাঙ্ক্ষা তুলে ধরার জন্য মানুষের কাছে ছুটে যাচ্ছি। প্রান্তিক জনপদ থেকে যারা আন্দোলনে নেমে এসেছিল, সমাজের প্রতি স্তরের মানুষের কাছে ছুটে যেতে চেষ্টা করছি, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। তাই পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে তাদের যে আশা আকাঙ্ক্ষা এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রে সেটি প্রতিফলিত হতে হবে। তিনি বলেন, জনগণ যেভাবে চাইবে সেভাবে 24 পর্বতে বাংলাদেশ বিনির্মাণ হবে। সেখানে ফ্যাসিবাদ, দুঃশাসন ও অপশাসন থাকবে না। বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, আমরা আশা করছি সরকার 15 জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থান ও বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। সরকারের জুলাই ঘোষণাপত্রে অবশ্যই শহীদ ও আহত ব্যক্তিদের স্বীকৃতি দিতে হবে। এছাড়া 1947 থেকে 71-এর পদযাত্রা এবং 1971 থেকে 24-এর পদযাত্রার সুস্পষ্ট বর্ণনা থাকতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই এবং সংগ্রামের দীর্ঘ সময়ের যে ইতিহাস রয়েছে, সেই ইতিহাসের স্বীকৃতি থাকতে হবে। আওয়ামী লীগের জালিয়াতির সময় খুন, গুম, হত্যা, নির্যাতন, নিপীড়নের বর্ণনা থাকতে হবে। দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে আমরা সরকারে যেতে চাই বলছেন আব্দুল মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা বিএনপির যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই, তাহলে দেশ শাসন নয়, মানুষের সেবা করব। আমরা সরকারে যেতে চাই জনকল্যাণ বিষয়ক কাজ করার জন্য, এদেশের কোটি কোটি দরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য। মঈন খান বলেন, আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, রাতে গায়ে জড়ানোর জন্য শীতল কাপড় নেই, একটি সোয়েটার বা চাদর তাদের গায়ে দেওয়ার মতো নেই। তাই আজকে আমরা এই সব দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। পুরো শীতের সময়টা আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াবো। তিনি বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠিত হয়, আর আমরা বিএনপি যদি সেই জনগণের ভোটের সরকার গঠন করতে পারি, তাহলে এই বাংলাদেশে যাতে একজন দরিদ্র মানুষও না থাকে সেটা নিশ্চিত করব। বিএনপি সিনিয়র এই নেতা বলেন, যারা গত 15 বছর দেশ শাসন করেছে, তারা দেশের মানুষের কল্যাণের পরিবর্তে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে, সাধারণ মানুষের রক্ত চুষে খেয়েছে। তারা এখন কষ্টের দিনানির দিনপাত করছে। মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন খানের ভিপি মনির সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে স্থানীয় বিএনপি নেতা বাবুল সরকার, যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিন শাহ শানু, পলা থানা বিএনপি সভাপতি আব্দুল সাত্তার, বিএনপি নেতা আলফাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। শিল্প কারখানা বাংলাদেশে স্থানান্তরের জন্য তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প কারখানা ও প্রযুক্তি স্থানান্তর আরো বেশি বিনিয়োগ নিয়ে আসা এবং বাংলাদেশের যুব শক্তিকে কাজে লাগানোর জন্য তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার ঢাকার রাষ্ট্র অতিথি ভ্রমণ যমুনায় তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর ওমের বলাতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। বাংলাদেশকে বিশ্বের ৮ম জনবহুল দেশ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে কাজ করছে এবং এ ব্যাপারে তিনি তুরস্কের সহায়তা চান। তিনি বলেন, আমাদের তরুণদের সুযোগ দিতে আমরা আপনার সহায়তা চাই। এটি আমার দেশের জন্য আপনাদের কাছে আবেদন। তিনি আরো বলেন, আপনার কারখানা পরিচালনার জন্য আমাদের তরুণদের ব্যবহার করুন, যাতে আপনারা এই অঞ্চলে পণ্য সরবরাহ করতে পারেন। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশ ও তুরস্কের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে একটি স্বপ্নের সম্পর্ক গড়ে তুলতে পারে। তিনি বলেন, বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক অন্তত আমরা এটি সব ক্ষেত্রে প্রসারিত করতে চাই। অধ্যাপক ইউনূস তুরস্কের প্রতিনিধি দলের উদ্দেশ্যে বলেন, আমাদের অনেক কিছু করার আছে। কিছু ক্ষেত্রে আমরা আপনাদের সমর্থন, প্রযুক্তি এবং বিনিয়োগ চাই। তিনি বাণিজ্য মন্ত্রীকে বলেন, আপনারা প্রযুক্তির নেতৃত্ব দিচ্ছেন, আপনারা এখানে প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে পারেন। আসুন একটি সূচনা করি, আমরা আপনাদের যে কোনো প্রয়োজনের জন্য প্রস্তুত। বাংলাদেশ ও তুরস্ক দ্বিপক্ষীয় সহযোগিতা পোশাক শিল্পের বাইরে প্রসারিত করতে পারে উল্লেখ করে তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর ওমের বলাদ বলেন, আমরা প্রতিরক্ষা শিল্প, স্বাস্থ্যসেবা, ওষুধ এবং কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে অর্থনৈতিক সহযোগিতা গড়ে তুলতে পারি। তিনি উল্লেখ করেন, আমরা ভারতের মতো বাজারগুলোকে প্রতিস্থাপন করতে পারি এবং বাংলাদেশে আমদানির ক্ষেত্রে সহযোগিতা করতে পারি। অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সব স্তরে সহযোগিতা হতে পারে। তিনি আরো বলেন, আমরা বাংলাদেশ ও তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে পারি। পিলখানায় ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে বলছেন ইসলামী আন্দোলন। জুলাই বিপ্লবের শাহাদাত বরণকারীদের ন্যায় পিলখানার ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া এবং এ হত্যাকাণ্ডে দণ্ডিত বিডিআর সদস্যদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, পীর সাহেব চরমনায় নির্দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিডিআর সদস্যদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। তিনি বলেন, পিলখানায় কথিত বিডিআর বিদ্রোহের নামে সেনা অফিসারদের হত্যা এবং বিডিআর এর মতো একটি সুশৃঙ্খল ও সাহসী বাহিনীকে বিপর্যস্ত করা ছিল একটি দেশবিরোধী গভীর ষড়যন্ত্র। বিডিআর সদস্যরা ছিলেন ষড়যন্ত্রের শিকার। তাই বিডিআর সদস্যদের উপরে যে জুলুম চলছে তা অতি দ্রুত বন্ধ করতে হবে। বিনা বিচারে আটকদের মুক্তি দিতে হবে, নির্যাতিতদের ক্ষতিপূরণ দিতে হবে। বিনা অপরাধে যাদের হত্যা করা হয়েছে তাদের বিষয়ে তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। তিনি অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি দ্রুত সময়ের মধ্যে সুরাহা করতে হবে। তিনি বলেন, বিডিআর সদস্যদের দাবি বাস্তবায়নে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা ও সরকার উপদেষ্টারা যদি কার্যকরী পদক্ষেপ না নিলে ইসলামী আন্দোলন বিডিআর সদস্যদের পক্ষে রাজপথে নামতে বাধ্য হবে। বিডিআর সদস্যদের কর্মসূচিতে দলের পক্ষে থেকে শাহবাগে আরো বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। কাতারে আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার জন্য এয়ার অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় সেবা সরবরাহ করায় কাতারে আমির শেখ তামিম বিন হামাদকে গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে কাতারের সঙ্গে বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বহুমুখী সম্পর্কের ব্যাপারে আগ্রহের কথাও জানিয়েছেন। তারেক রহমান বলেন, আমার মা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সদয়ভাবে পরিবহন এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করায় আমি কাতারের আমির মহামান্য শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির কাছে গভীরভাবে কৃতজ্ঞ। তিনি আরো বলেন, আমার পরিবার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি এই সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী বহুমুখী সম্পর্ক গড়ে তুলতে উন্মুখ। উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা যে এখন লন্ডন ক্লিনিকে ভর্তি আছেন। প্রায় 7.5 বছর পর তিনি পরিবারের সান্নিধ্য পেয়েছেন।